আমার নাম বাবু। যখনই আমি আমার বউয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য তার কাছে যেতাম, তখনই সে আমার দাদা ও বৌদির ঘরে পালিয়ে যেত। একদিন তো আমার বউয়ের সত্যিটা জানার জন্য যখন রাত্রিবেলা তার পেছন করলাম, তখন তাকে দেখে আমার চোখ দুটো কপালে উঠে গেছিল। কারণ আমার বউ বিছানায় শুয়েছিল এবং আমার দাদা তার উপরে চেপে। আমার নাম বাবু। রাত হতেই আমি যখন আমার বউয়ের কাছে যেতাম, তখন আমার বউ আমার বড় বৌদিকে ঘরে ডেকে নিয়ে আসতো আমাদের পাশে নিয়ে ঘুমানোর জন্য। এমনকি আমার বউ আমারও তার মাঝে আমার বৌদিকে নিয়ে ঘুমাতো। এবং কেন আমার বউ এরকম করতো, এর সত্যিটা জেনে আপনারাও চমকে উঠবেন। আমার বউ এতটাই সুন্দরী ছিল যে তাকে দেখলেই আমার আদর করতে ইচ্ছে করতো। কিন্তু আমি যখনই আমার বউয়ের কাছে যেতাম, তখনই সে জানি না কেন আমার থেকে দূরে পালিয়ে দাদা ও বৌদির ঘরে চলে যেত। এমনকি ফুলশয্যার রাতেও সে আমার দাদা ও বৌদির ঘরেই শুয়েছিল, কিন্তু সে আমার পাশে শুতে রাজি হয়নি। জানি না তার এমন কি সমস্যা ছিল বা বাধ্যতা ছিল, যেটা সে আমার থেকে লুকিয়েছিল। এমনকি আমি যখন একদিন জোর জবরদস্তি আমার বউয়ের সঙ্গে শুয়েছিলাম, তখন তার সঙ্গে সম্পর্ক করার আগেই সে মাথা ঘুরে চোখ মুখ বের করে বিছানা থেকে নিচে পড়ে গেছিল। এবং তার ওই রকম অবস্থা দেখে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। এইভাবে যখন ওই বউয়ের সঙ্গে সম্পর্ক করতে যেতাম, তখনই সে আমার থেকে দূরে দূরে পালাতো। আর ওদিকে আমি ছটফট করতাম তাকে নিজের কাছে পাওয়ার জন্য। তারপর একদিন যা দেখলাম, তাতে আমার চোখ দুটো কপালে উঠে গেল। কারণ আমার বউ অর্ধেক রাতে চুপচাপ আমার কাছ থেকে উঠে দাদা ও বৌদির ঘরে ঢুকে পড়ল। তারপরে আমিও যখন তার পেছন গেলাম এবং দাদা ও বৌদির জানলা দিয়ে উঁকি মারলাম, তখন আমার বউয়ের উপরে চেপে আমার দাদাকে যেটা করতে দেখলাম, সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আসলে আমার মা সর্বদা নিয়ম কানুন মেনে চলতো। আমার মা বাড়ির কাজে কোনো ভুল ত্রুটি পছন্দ করতো না। এমনকি বাড়িতে কোনো ভাঙাচোরা বা কোনো খারাপ জিনিস থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে বাইরে ফেলে দিত। আমরা দুই ভাই ছিলাম। আমার বড় দাদার তো 2 বছর আগেই বিয়ে হয়ে গেছিল এবং আমার বৌদির ব্যবহারও খুবই ভালো ছিল। তারপর আমার বাবা মা যখন আমার বিয়ের কথা বলে, তখন দেবিনা নামের একটি মেয়ের খোঁজ পেয়েছিলাম। এবং আমরা সবাই যখন দেবিনার বাড়ি গেছিলাম তাকে দেখতে, তখন আমার মা তো দেবিনার সৌন্দর্য দেখে তাকে আমার জন্য পছন্দ করেছিল। কিন্তু আমরা তো ভাবতেও পারিনি যে দেবিনার বাবা মা দেবিনার ব্যাপারে আমাদের থেকে এত বড় সত্যি কথা লুকোবে। এমনকি আমরা যখন দেবিনাকে দেখতে গেছিলাম, তখন কিন্তু আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে দেবিনা হয়তো এই বিয়েতে খুশি ছিল না। কারণ তার মুখে কোনো হাসি দেখতে পাইনি, আর তার চেহারায় একটা ভয় ছিল। জানি না সেই ভয়টা কিসের ছিল। এমনকি যে হাসি ও মনের মধ্যে আবেগ ও উত্তেজনা তাকে দেখার পরে আমার মুখে ছিল, সেটা কিন্তু দেবিনার মুখে ছিল না। এমনকি আমাদের বিয়ের কথাবার্তা পাকা হওয়ার পরেও দেবিনা একদিন আমার বৌদিকে ফোন করে বলেছিল সে নাকি আমার সঙ্গে পার্সোনালভাবে দেখা করতে চায়, কারণ সে আমাকে কিছু জরুরি কথা বলতে চায়। প্রথমে কিন্তু আমার বৌদি বলেছিল যে এইভাবে তার সঙ্গে লুকিয়ে দেখা করাটা ঠিক হবে না, কারণ আমার মা যেহেতু সব কিছু নিয়মকানুন মেনেই চলতো, তাই আমিও বৌদি খুব ভালোভাবেই জানতাম যে বিয়ের আগে দেবিনার সঙ্গে যদি লুকিয়ে দেখা করি, তাহলে আমার মা কিন্তু অনেক বেশি রাগারাগি করবে। কিন্তু দেবিনা যখন অনেক জেদ করেছিল, তারপর আমিও বৌদি বাধ্য হয়ে দেবিনার সঙ্গে চুপচাপ দেখা করেছিলাম। তার সঙ্গে দেখা করার পরে দেবিনা নিজের ব্যাপারে যে সত্যি কথাটা আমাকে বলেছিল, সেটা শুনেই তো আমারও বৌদির পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছিল। আমি তখন দেবিনাকে বলেছিলাম, তুমি এত বড় সত্যি কথাটা এখন বলছো? তুমি তো এই কথাটা আগেই বলতে পারতে, কারণ আমাদের তো বিয়ের কার্ডও ছাপানো হয়ে গেছে এবং সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। এবার কি হবে? তুমি কি কিছু ভেবে দেখেছো? ওই সময় দেবিনা আমাকে বলেছিল, তুমি যদি আমার ব্যাপারে সব কিছু সত্যি কথা জানার পরে এই বিয়েতে রাজি না থাকো, তাহলে এতে আমারও কিছু আপত্তি নেই।
কিন্তু আমি চাই না এত বড় সত্যি কথা লুকিয়ে তোমার সঙ্গে সম্পর্ক করতে। এমনকি আমি তো বাবা মাকে আগেই বলেছিলাম যে তোমাদের আমাকে দেখতে আসার আগেই যাতে তোমাদেরকে সবাইকে আমার ব্যাপারে সত্যি কথা বলে দেয়। কিন্তু আমার মা বাবা বলেছিল তারা যদি আমার ব্যাপারে সত্যি কথা বলে তাহলে আমার কিন্তু কোনো দিনই বিয়ে হবে না। তাই বাবা মা আমার ব্যাপারে এত বড় সত্যি কথা তোমাদের থেকে লুকিয়েছে। কিন্তু আমি তো মনে মনে ভেবেই নিয়েছিলাম যাই হোক না কেন, আমার বিয়ে হোক বা না হোক, আমি কিন্তু বিয়ের আগেই আমার ব্যাপারে তোমাদের এই সত্যি কথাটা বলবো। দেবিনার মুখ থেকে তার ব্যাপারে এত বড় সত্যি কথা জানার পরেও আমি কিন্তু দেবিনাকে ছাড়তে পারিনি। আমি তাকেই বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এমনকি আমার বৌদি বলেছিল, দেখো বাবু, তুমি কিন্তু এ ব্যাপারে ভাবনা চিন্তা করে দেখো যে তুমি দেবিনাকে বিয়ে করবে কি না। সব কিছু জানার পরেও কি তুমি এই মেয়েটাকে নিয়ে চিরকাল থাকতে পারবে? এমনকি তোমার মা যখন এত বড় সত্যি কথাটা জানতে পারবে তখন তো আমাদের বাড়িতে মহাভারত লেগে যাবে। তখন কি তোমার মা দেবিনাকে বাড়ির বউ হিসেবে গ্রহণ করবে? আমি তখন বৌদিকে বলেছিলাম, বৌদি, যতই যা হয়ে যাক না কেন, আমি দেবিনাকে ছাড়তে পারবো না। কারণ প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছি। তাই বিয়ের পরে যা হবে দেখা যাবে। তারপর কিছুদিন পরে যখন দেবিনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসি তখন আমার মা তো দেবিনার সৌন্দর্য দেখে পাড়া প্রতিবেশীদের সামনে খুব গর্ব করেছিল যে তার ছোট বৌমা খুব সুন্দরী। তারপর ফুলশয্যার রাতে আমি খুব খুশি ছিলাম আমার বউকে নিজের কাছে পাওয়ার জন্য। ভেবেছিলাম তাকে খুব আদর করব। কিন্তু ফুলশয্যার রাতে দেবিনাকে ওই অবস্থায় দেখে ভয়ে আমার চোখ মুখ লাল হয়ে গেছিল। আসলে আমি যখন বউকে ভালোবাসার জন্য তার কাছে গেলাম তখন সে তো প্রথমে একদম ঠিকই ছিল, কিন্তু আমি যখনই তাকে ছুঁতে শুরু করলাম তখন সে হঠাৎ করে থরথর করে কাঁপতে শুরু করলো। তারপর তার হাত ও পা ব্যাকা হতে শুরু হলো এবং তার চোখ দুটো পুরো ঘুরে গেল এবং সে থরথর করে কাঁপতে কাঁপতে বিছানা থেকে নিচে পড়ে গেল। তাকে ওই অবস্থায় দেখে আমি এত বেশি ঘাবড়ে গেছিলাম যে আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে এবার আমি কি করব। তারপর আমি তাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে বললাম, দেবিনা, তোমার কি হয়েছে? ওই সময় আমি যখন দেবিনাকে একাই সামলাতে পারিনি তখন আমি চুপচাপ বৌদিকে নিজের ঘরে রেখেছিলাম। তারপর ফুলশয্যার রাতে আমি ও বৌদি মিলে দেবিনাকে সামলেছিলাম। এমনকি ফুলশয্যার রাতে আমার বউয়ের এতটা খারাপ অবস্থা হয়ে গেছিল যে আমিও বৌদি এই ব্যাপারে কাউকে কিছুই বলতে পারিনি। এমনকি আমার বৌদি যখন 2-3 ঘন্টা ধরে আমাদের ঘরে ছিল তখন দাদা অর্ধেক রাতে আমাদের ঘরে এসে বৌদিকে অনেক বকা দিয়েছিল। ও বলেছিল, ফুলশয্যার রাতে তুমি আমার ভাইয়ের ঘরে কি করছো? তোমার কি লজ্জা করে না? আজ ওদের ফুলশয্যার রাত, তুমি কিসের জন্য ওদের মাঝখানে কাটা হয়ে দাঁড়িয়ে আছো? তখন আমি দাদাকে বাহানা করে মিথ্যা কথা বলেছিলাম যে আমার বউয়ের বৌদির সঙ্গে অনেক জরুরি কথা ছিল, তাই বৌদি আমাদের ঘরে এসেছিল। তারপর আমার দাদা অর্ধেক রাতে আমার বৌদিকে নিজের ঘরে ডেকে নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা আমার মা তো অনেক খুশি ছিল আমার বউয়ের মুখ দেখানোর রীতি করার জন্য। তারপর মা আমাদের ঘরে এসে আমাকে বলে গেছিল যে, বাবু, বৌমা কোথায় আছে? ওকে তাড়াতাড়ি বলো সুন্দর করে সেজে গুজে তৈরি হয়ে নিচে চলে আসতে, কারণ লোকজন বাড়িতে আস্তে আস্তে আসতে শুরু করেছে তাকে দেখার জন্য। তাই বৌমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসতে বলো। ওই সময় তো আমি মাকে ভয়ে কিছুই বলতে পারিনি যে আগের দিন রাতে আমার বউয়ের কত খারাপ অবস্থা ছিল। তারপর আমার মা যখন আমার বউয়ের সঙ্গে দেখা করার জন্য ঘরের ভিতরে ঢুকতে যাচ্ছিল তখন আমি তাড়াতাড়ি নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বললাম, মা, দেবিনার একটু শরীর খারাপ ছিল, তাই আমি তাকে রাতের বেলাতে ঘুমের ওষুধ দিয়েছিলাম, তাই সে এখনও ঘুম থেকে উঠতে পারেনি। আমার মা তখন আমার উপরে অনেক বেশি রেগে বলল, কি দরকার ছিল রাতের বেলা ঘুমের ওষুধ দেওয়ার? আমাকে একবার জিজ্ঞেস করতে পারতিস। এখন লোকজন এসে হাজির হয়েছে ছোট বৌমাকে দেখার জন্য, এবার আমি তাদেরকে কি জবাব দিব? আমি তখন মাকে খুব ভালোবেসে বুঝিয়ে বলেছিলাম যে
মুখ দেখার বিধিটা যাতে পরের দিন করে। মা তখন আমাকে অনেক বেশি রেগে বলেছিল, এটা কি মামার বাড়ির আবদার নাকি যে যখন যা বলবি তাই হবে? তোর বউকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা এবং ওকে ভালোভাবে তৈরি হয়ে নিচে আসতে বল, তাছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এই বলেই আমার মা তো আমার কোনো কথা না শুনে আমার উপরে রাগ করে নিচে চলে যায়। আমার মা তো জানতো না যে আমি আবার ভোরবেলাতে বৌদিকে নিজের ঘরে ডেকেছিলাম, কারণ আমার বউ তার মনের কথাগুলো আমার বৌদির সঙ্গে শেয়ার করতো এবং বৌদি যেহেতু আমার বউয়ের খুব খেয়াল রাখতো, তাই আমার বউ বৌদিকে নিজের বড় দিদির মতন মনে করত। যখন থেকে আমার বউ বাড়িতে এসেছিল তখন থেকে সে সারাক্ষণ কিন্তু আমার বৌদির সঙ্গেই থাকতো। এমনকি আমি বাড়িতে থাকলেও আমার বউ সারাদিন বৌদির ঘরেই থাকতো। তারপর সেদিন যখন গ্রামের লোকজন এসেছিল আমার বউয়ের মুখ দেখতে, তখন আমার বউ কিন্তু ভয়ে ভয়ে লোকজনের মাঝে বসেছিল। ওই সময় সে বৌদিকে নিজের পাশে নিয়ে বসেছিল। ওদিকে পাড়ার সবাই আমার বউয়ের মুখ দেখার পরে তার সৌন্দর্যের অনেক তারিফ করেছিল এবং সবার তারিফ পেয়ে আমার মা খুব গর্ববোধ করেছিল যে সে সব থেকে সুন্দরী মেয়েকে তার ছেলের বউ করে নিয়ে এসেছে। কিন্তু মা তো জানতই না যে তার বউয়ের মধ্যে একটা অনেক বড় খুঁত ছিল। এবং জানি না আমার মা যখন আমার বউয়ের ব্যাপারে সত্যিটা জানবে তখন আমার মা আমাদের কি অবস্থা করবে। এইভাবেই আমাদের বিয়ে হতে প্রায় 4-5 দিন হয়ে যায়, কিন্তু তখনও আমার বউয়ের সঙ্গে কোনো রকম সম্পর্ক তৈরি হয়নি, যেটা প্রত্যেকটা স্বামী স্ত্রীর মাঝে হয়ে থাকে। কারণ আমি যখনই তার কাছে যেতাম তখনই সে চোখ মুখ বের করে থরথর করে কাঁপতে শুরু করতো এবং তার ওই রকম পরিস্থিতি দেখে আমিও ভয় পেয়ে যেতাম। এইভাবেই প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরে মা আমার বউকে বলল, বৌমা আজ তুমি সবার জন্য খাবার রান্না করবে, কারণ তোমার বিয়ে হয়ে 7 দিন হয়ে গেছে এবং তুমি জেনে গেছো যে আমাদের বাড়ির খাবার দাবার কেমন, তাই তুমি আজকে সবার জন্য পায়েস রান্না করে নিয়ে আসবে। মা যখন আমার বউকে রান্না করার আদেশ দিয়েছিল তখন আমার বউ অনেক বেশি ভয় পেয়ে গেছিল এবং আমার বৌদি বুঝতে পেরেছিল যে সে অনেক বেশি ভয় পেয়ে গেছে। তখন আমার বৌদিও আমার বউয়ের সাহায্য করার জন্য তার পেছনেই যাচ্ছিল। তখন আমার মা বলল, বড় বৌমা তুমি কোথায় যাচ্ছ? আজ তুমি ছোট বৌমার রান্নাতে কোনো সাহায্য করবে না, আর ছোট বৌমা একাই রান্না করবে, তাই তুমি চুপচাপ আমাদের সঙ্গে বসো। আমার বৌদি তখন মায়ের কথা শুনে আমার বউয়ের সাহায্য করতে পারেনি। তারপর আমার বউ যখন মায়ের আদেশ পালন করার জন্য রান্নাঘরের দিকেই যাচ্ছিল তখনই সে হঠাৎ করেই সবার সামনেই থরথর করে কাঁপতে কাঁপতে মেঝেতে পড়ে যায় এবং তার হাত পাও ব্যাকা হয়ে যায় এবং তার চোখ পুরো ঘুরে যায় এবং সে এত বাজেভাবে কাঁপছিল যে আমিও বৌদি তাকে তাড়াতাড়ি তুলে নিয়ে সোফার মধ্যে শুইয়ে দিই। ওই সময় আমার মা আমাকেও বৌদিকে জিজ্ঞেস করলো, ছোট বৌমার কি হয়েছে এবং সে এইভাবে হঠাৎ করে কেন পড়ে গেল। মায়ের কথা শুনে আমিও বৌদি তখন একে অপরের মুখের দিকে তাকিয়েছিলাম। আমার মা তখন আমার কাছে এসে বলল, তোরা কি আমার থেকে কিছু লুকোচ্ছিস? বৌমার কি হয়েছে? বৌদি যখন আমাকে বলছিল, দেখো বাবু, এই কথাটা কিন্তু বেশি দিন আমরা লুকিয়ে রাখতে পারবো না, তাই মাকে সত্যি কথাই বলে দাও। আমি তখন বৌদির কথা শুনে মাকে আমার বউয়ের ব্যাপারে সব কিছু সত্যি কথা বলেছিলাম, যে আমার বউ খুব অসুস্থ, কারণ তার খিঁচুনি বা মৃগীর অসুখ আছে। আমার বউয়ের মৃগীর অসুখ আছে এই কথাটা শুনে আমার মা তো চোখ মুখ বের করে আমার গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, সব কিছু জানার পরেও আমার থেকে এত বড় কথা লুকিয়েছিস? ওর বাবা মাকে ফোন করে এক্ষুনি এখানে ডাক। তারপরে আমার মায়ের কথা শুনে শ্বশুর শাশুড়িকে বাড়িতে ডেকেছিলাম। আমার মা তাদের অনেক অপমান করেছিল এবং বলেছিল, আপনাদের অসুস্থ মেয়েকে আমার বাড়ি থেকে এক্ষুনি নিয়ে যান। আমি নিজের বাড়িতে পচাসড়া জিনিস রাখতে পছন্দ করি না, সেটা শাকসবজি হোক বা ঘরের বউ হোক। আপনারা আমাদের ঠকিয়েছেন আপনার এই অসুস্থ মেয়েকে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে, তাই আমি কোনো মতেই আপনার মেয়েকে আমার বাড়িতে রাখবো না। ওই সময় কিন্তু আমার শ্বশুর ও শাশুড়ি আমার মাকে বলেছিল যে দেবীনা তো বিয়ের আগেই আমাকে ও বৌদিকে তার অসুস্থতার ব্যাপারে সব কিছুই জানিয়েছিল, যে তাকে মৃগী অসুখ আছে।
আমার মা তখন আরও বেশি রেগে আমার বৌদির গালে একটা থাপ্পড় মেরে বলেছিল, তোমার সাহস কী করে হলো সব কিছু জেনে আমার থেকে এত বড় কথা লুকোনোর। তারপর আমার মা যখন আমার অসুস্থ বউয়ের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, ওই সময় আমি কিন্তু আমার মায়ের হাত ধরে বলেছিলাম, মা তুমি দেবিনার হাত ছেড়ে দাও, দেবিনা আমাকে ছেড়ে কোথাও যাবে না, কারণ আমি তাকে ভালোবাসি, এবং তুমি যদি দেবিনাকে এই বাড়ি থেকে বের করো তাহলে আমিও কিন্তু এই বাড়ি ছেড়ে চলে যাব। আমি যখন বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলাম তখন আমার দাদা আমাকে রেগে বলেছিল, তুই যে মেয়েটার জন্য বাড়ি ছেড়ে যাওয়ার কথা বলছিস সেই মেয়েটার সঙ্গে সারাটা জীবন থাকতে পারবি? তোর বউ একটা মৃগীর রুগী, ও যেখানে সেখানে যখন তখন মাথা ঘুরে পড়ে যাবে, তুই কিভাবে ওকে সামলাবি? আমি তখন দাদাকে বলেছিলাম, এই সব অসুখেরও এখন চিকিৎসা হয়, আমি সব থেকে বড় ডাক্তারের কাছে দেবিনাকে নিয়ে যাব এবং তাকে সুস্থ করে তুলব। তারপর আমার বাড়ির লোক যখন রাজি হয়নি তখন আমিও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলেছিলাম। তখনও আমার মা কিন্তু দেবিনাকে বাড়িতে রাখতে রাজি হয়নি। তখন বাধ্য হয়েই আমি দেবিনাকে নিয়ে ঘর ছেড়ে চলে গেছিলাম। তারপর আমি দেবিনাকে নিয়ে একটা ভাড়ার ঘরে উঠেছিলাম। আসলে আমার বউ এর আগে অনেকবার নিজের বিয়ে নিজেই ভেঙেছে। আমার আগে তাকে যতটা সম্বন্ধ দেখতে এসেছিল সে সবাই তার অসুখের ব্যাপারে বলেছিল, এবং আমার বউয়ের অসুখের ব্যাপারে জানার পরে কোনো ছেলেই তাকে বিয়ে করতে রাজি হয়নি। তারপর তার বাবা মা তাকে বাধা দিয়েছিল কোনো ছেলে পক্ষদের নিজের ব্যাপারে সত্যি কথা বলতে। তখন আমার বউয়ের বাবা মা বলেছিল, তোর এই মৃগী অসুখের ব্যাপারে জেনে তোকে কোনো ছেলেই বিয়ে করতে রাজি হবে না, তুই সারা জীবন কুমারী হয়ে বাড়িতেই বসে থেকে যাবি, তাই তোকে মুখ বন্ধ রাখতে হবে। কিন্তু আমার বউ তার বাবা মায়ের কথা না শুনে আমাকে ও বৌদিকে নিজের ব্যাপারে সত্যি কথাটা বলেছিল। আমার বৌদি যখন আমার বউয়ের অসুখের ব্যাপারে জেনেছিল তখন থেকেই বৌদি আমার বউয়ের খুব যত্ন নিত এবং তার খুব খেয়ালও রাখত। তাই আমার বউ সব সময় আমার বৌদির সঙ্গেই থাকতো, কারণ সে জানতো আমার মা খুব রাগী স্বভাবের এবং আমার মা যেটাই বলবে আমার বাড়ির লোক সেটাই করবে। বিশেষ করে আমার দাদা ও বাবা আমার মায়ের সব কথা শুনতো। আমার মা তো সবসময় নিজের মান সম্মানের কথাই ভাবতো, সে অন্যের অনুভূতির কথা ভাবতো না। আমার মা বাবা ও দাদা একবারও বোঝার চেষ্টা করেনি যে আমি আমার বউকে অনেক ভালোবাসতাম, তাই আমি তাকে ছাড়তে রাজি হইনি। এমনকি আমি যখন আমার বউয়ের জন্য বাড়ি ছাড়তে রাজি হয়েছিলাম তখনও কিন্তু আমার বউ বলেছিল, কি দরকার আছে আমার মতো অসুস্থ রুগীর জন্য নিজের বাবা মাকে ছেড়ে দেওয়ার? আমি চাই না সমাজের লোক এটা বলুক যে আমি তোমাকে তোমার পরিবার থেকে দূর করে দিয়েছি। ওই সময় আমি আমার বউকে বুঝিয়ে বলেছিলাম যে আমি তাকে সুস্থ করে তুলবই, তারপরে তাকে আবার বাড়িতে নিয়ে আসবো। তারপরে বাড়ি ছেড়ে দেওয়ার পরে ভেলোরের সব থেকে ভালো ডাক্তারের কাছে আমার বউয়ের চিকিৎসা করাতে শুরু করেছিলাম। ডাক্তার বলেছিল ধৈর্য ধরে 2-3 বছর ওষুধ চালিয়ে যেতে, কারণ আমার বউয়ের তো যখন তখন মৃগীর অসুখ উঠে যেত। কখনো সে জল দেখলে এমনভাবে ছটপট করে মাথা ঘুরে পড়ে যেত যে তাকে দেখে মনে হতো যেন জল ছাড়া একটা মাছ যেমন ডাঙাতে ছটপট করে ঠিক সেই রকম। এমনকি সারাদিনে 2 থেকে 3 বারও আমার বউয়ের এই অসুখটা উঠে যেত। মানুষ তো এখনও এসব অসুখ নিয়ে কুসংস্কারে পড়ে আছে যে মৃগী বা খিঁচুনির মতো অসুখ নাকি কোনো দিনও ভালো হয় না, কিন্তু ভালো ডাক্তারের কাছে চিকিৎসা করালে এই সব রুগীদেরও সুস্থ করে তোলা যায়। তারপরে আমি টানা 3 বছর আমার বউয়ের চিকিৎসা চালিয়ে গেছিলাম। এখন আমার বউ আগের চাইতে অনেক সুস্থ। তারপর আমি আমার বউকে সম্পূর্ণ সুস্থ করে যখন বাড়ি নিয়ে গেছিলাম তখন আমার মা আমার বউকে তার বাড়ির বউ হিসেবে গ্রহণ করতে কোনো আপত্তি ও বাধা জানাতে পারেনি। এই 3 বছর ধরে আমার মা পাড়া প্রতিবেশীদের লোকের কাছে এটাই বাহানা করেছিল যে আমি যেহেতু কাজের ক্ষেত্রে দিল্লি চলে গেছি তাই আমার সঙ্গে আমার বউও দিল্লিতেই আছে। তারপর আমার বউকে সুস্থ করে তোলার পরে যখন বাড়ি ফিরে নিয়ে আসি তখন আমার বৌদি আমাদের দুজনকে একসঙ্গে দেখে খুব খুশি ছিল,
কারণ আমার বৌদি যেহেতু প্রথম থেকেই আমাকেও আমার বউকে সাপোর্ট করেছিল, এমনকি আমাদের জন্য আমার বৌদিকে দাদার কাছে মারও খেতে হয়েছিল। কারণ যখন আমার বাড়ির লোক জানতে পেরেছিল যে হঠাৎ করে অর্ধেক রাতেও আমি কেন বৌদিকে নিজের ঘরে ডেকে নিয়ে আসতাম, তখন আমার দাদা সত্যি কথা জানতে পেরে আমার বৌদিকে মেরেছিল। এই কারণে যে এত বড় কথা সে দাদার থেকে ও মায়ের থেকে কেন লুকিয়েছিল। এখন আমিও আমার বউ বাড়ি ফিরে এসেছি এবং আমরা ডাক্তারের সঙ্গে পরামর্শ করেছি যে আমার বউ এখন বাচ্চা নেওয়ার জন্য উপযুক্ত কিনা। ডাক্তার তখন আমাদের বলেছিল আমার বউ যেহেতু এখন সুস্থ হয়ে উঠেছে, তাই আমরা বাচ্চা নিতে পারি। ডাক্তারের সঙ্গে পরামর্শ ও আলোচনা করার পরে 7 মাসের মধ্যেই আমার বউ গর্ভবতী হয়ে উঠেছিল এবং আমার মা ও বাড়ির বাকি সদস্যরা সবাই খুব খুশি ছিল। ওদিকে আমরা যখন বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে চলে গেছিলাম, ওই সময় আমার বৌদিও গর্ভবতী ছিল এবং এখন আমার বৌদির 3 বছরের বাচ্চা আছে এবং আমিও আমার বউ খুব তাড়াতাড়ি পিতামাতা হতে চলেছি। আমি তো একটাই কথা বলবো যে একটা অসুস্থ মানুষেরও কিন্তু সমাজে বেঁচে থাকার অধিকার আছে। এমন নয় যে অসুস্থ মানুষ সব কিছু থেকে বঞ্চিত থাকবে। আমরা যদি তাদের পাশ থেকে তাদের একটু ভালোবাসা ও উৎসাহ দিই, তাহলে কিন্তু তারাও সুস্থ হয়ে উঠবে। কিন্তু কোনো অসুস্থ মানুষকে যদি ছোট মনে করে ও তাকে অবহেলা করে সবার থেকে দূরে সরিয়ে দিই, তাহলে সে তো কোনো দিন আর নিজেকে সুস্থ করে তুলতেই পারবে না এবং সে ভেতর আরও দুর্বল হয়ে পড়বে। আমি যেহেতু আমার বউকে প্রথম নজরে দেখেই ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি সেই ভালোবাসার মান রেখেছিলাম। একটা মানুষের ভালোবাসা তখনই সার্থক হয় যখন সে তার সঙ্গী বা সঙ্গিনীর ভালো মন্দ সব পরিস্থিতিতেই তার সঙ্গে থাকে। যেমন আমি আমার বউয়ের ব্যাপারে সব কিছু জানা সত্ত্বেও আমি তার সাথ ছাড়িনি এবং আজ তাকে পুরোপুরিভাবে সুস্থ করে তুলেছি এবং তাই সে দিনে একবার হলেও আমার কাছে নিজের মাথা নত করে বলে যে আমি তোমার মতো স্বামী পেয়ে নিজেকে ধন্য মনে করি এবং প্রার্থনা করি যে তোমার মতো স্বামী যাতে প্রত্যেকটা মেয়েই পায়। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। তো গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হাসি খুশি থাকবেন।